প্যাসেজ পড়বে একবার, শিখবে 6টি গ্রামার আইটেম চমৎকার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই স্লোগানকে সামনে রেখে আজকের আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। ইউনিট 1 এই টেক্সট থেকে তোমাদের বৃত্তির প্রশ্নের আলোকে আমি 6টি প্রশ্ন বিকল্প সহ এখানে নিয়ে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা পুরো আলোচনার সঙ্গে যুক্ত থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম যে আইটেম দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 6, সেটি হবে এরকম: আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড অর বোল্ডেড ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, আমি কাজের সুবিধার্থে এখানে আন্ডারলাইন করিনি, বোল্ডেড করেছি, অর্থাৎ এই যে মোটা কালি দেখতে পাচ্ছ, এই শব্দগুলোর পার্ট অফ স্পিচ তোমাদের শনাক্ত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তির প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার 6 এইটা থাকবে, সেটা তোমাদের শিখতে হবে। আর এর কিন্তু একটি বিকল্প আছে, সেই বিকল্পটি দেখছো এরকম, এটা কিন্তু আরেকটু কঠিন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড চেঞ্জ দ্য টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এই যে দেখো বাক্যগুলো দেয়া আছে, এই বাক্যগুলোর শেষে এখানে দেখো টেন্স পরিবর্তন করতে হবে, কোন টেন্সে পরিবর্তন করতে হবে সেটা কিন্তু এখানে দেয়া আছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 7-এ। এটা সেই সাফিক্স প্রেফিক্সের যে বিখ্যাত বিষয়। বিখ্যাত কেন বলছি? কারণ গার্ডিয়ান থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 6টি ওয়ার্ড যেটিতে সাফিক্স এবং প্রেফিক্স অথবা উভয়টি যুক্ত করে সঠিক শব্দ এখানে বসাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটার একটা বিকল্প প্রশ্ন আছে, সেটি হচ্ছে আর্টিকেল। এটা তোমাদের জন্য সহজ হবে। আর কোশ্চেন নাম্বার 8, মেকিং ডাব্লিউএস কোশ্চেন্স, এটা এইখানে যে মোটা কালি দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষায় কিন্তু সেটা আন্ডারলাইন্ড করা থাকবে। আচ্ছা, আর কোশ্চেন নাম্বার 9, রিঅ্যারেঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি, এখানে 7টি সেন্টেন্স এলোমেলো শব্দ রয়েছে, কিন্তু পরীক্ষায় এর আরেকটি বিকল্প আছে, সেটি হচ্ছে একটা স্টোরির ধারাবাহিকতা না রেখে এলোমেলো করে 7টি সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে সঠিক বিন্যাসে সাজালে একটা মিনিংফুল কমপ্লিট স্টোরি তৈরি হবে। আর পরের যে অংশ বন্ধুরা, কোশ্চেন নাম্বার 10, এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কসের ব্যবহার। আর কোশ্চেন নাম্বার 12, সেটি হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্বস। বলে রাখি, এটা টেক্সট আকারেও থাকতে পারে, আবার সেন্টেন্স আকারেও থাকতে পারে। যেহেতু একটা ইউনিট থেকে আমি সবগুলো গ্রামার আইটেম তোমাদের দেখিয়েছি, সেই কারণে আমি সেন্টেন্স আকারে এখানে নিয়েছি। তাহলে চলে যাই বন্ধুরা একদম শুরুতে। আচ্ছা, এইখানে এটা পড়ার সময় তোমাদের একটু বলবো, তোমরা সঙ্গে টেক্সট বুক নেবে, অথবা এর আগে টেক্সট বুকটা 2বার ভালো করে পড়ে নেবে। তো কোশ্চেন নাম্বার 6, পার্টস অফ স্পিচ শনাক্ত করতে হবে। তো বন্ধুরা বাক্যটি পড়ে নেই। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা বই পড়তে লাইব্রেরিতে এসেছে। তো এইটা হচ্ছে কোন ধরনের পার্ট অফ স্পিচ? এটা নাউন। কেন? দেখো, টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম থাকে, টু রিড। তো এরপরেই কি পড়তে এসেছে, এরপর একটা অবজেক্ট লাগে, অর্থাৎ এই রিড ভার্বের অবজেক্ট এখানে হয়েছে নাউন। সুতরাং এটা হচ্ছে একটা প্লুরাল নাউন, তোমরা শুধু নাউন লিখবে। টুডে দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। আজ তারা একজন নতুন মেয়েকে লাইব্রেরিতে দেখেছে। এখানে এই নিউ শব্দটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ। কিভাবে? দেখো, অ্যাজেক্টিভের পরে কিন্তু নাউন থাকে, আর নাউনের আগে যখন অ্যাজেক্টিভ বসে তখন সেটিকে আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ বলে থাকি, অর্থাৎ সেটি অ্যাজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ। তো এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এবং আর এটা হচ্ছে আর্টিকেল। তোমাদের আগের লেকচারগুলোতে আমি বলেছি যে আর্টিকেলের পরে কিন্তু নাউনের জায়গায়, কিন্তু সেই নাউনকে মডিফাই করার জন্য মাঝখানে একটি অ্যাজেক্টিভ আসতে পারে। এই অ্যাজেক্টিভকে মডিফাই করার জন্য আরও একটি শব্দ আসতে পারে, সেটি হচ্ছে অ্যাডভার্ব। এরপরের বাক্যে দেখো, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইজ লুকিং এই দুটো হচ্ছে ভার্ব, ইজ অক্সিলারি ভার্ব আর লুকিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এরপর দেখো, অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন। কনভারসেশন শব্দটি হচ্ছে একটি নাউন। নাউন চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এ অ্যান্ড দি, অর্থাৎ আর্টিকেলের পরের শব্দটি নাউন হবে, কিন্তু সেটিকে মডিফাই করতে গেলে কথাটি হয়তো বারবার বলা হচ্ছে, অ্যাজেক্টিভ আসবে, তার আগে অ্যাডভার্ব আসতে পারে, কিন্তু পরিশেষে অর্থাৎ সে কিন্তু একটা নাউনের জন্যই বসেছে। তো বন্ধুরা, এইখানে যেটি বিকল্প প্রশ্ন কোশ্চেন নাম্বার 6-এর,
সেটি হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। দেখো রিনা অ্যান্ড তোমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, এটা থেকে করতে হবে সিম্পল পাস্টে। সিম্পল পাস্ট মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, সেটা তোমরা করবে এবং অন্তত এই জায়গাটা করে তোমরা আমাকে কমেন্টে লিখে দিবে, অর্থাৎ তোমাদের খাতার ছবি দেবে। আর তারপরে আমি পরেরটা দেখো, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, সিম্পল প্রেজেন্ট, এটাকে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আই লাভ টু রিড স্টোরি বুকস, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার, এটাকে সিম্পল পাস্ট ইনডিফিনিট করতে হবে। এবার সেই মজার আইটেম বন্ধু, যেখানে যাচ্ছি, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রুট ওয়ার্ডস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যাডিং সুইটেবল সাফিক্স প্রিফিক্স অর বোথ। এই যে ব্র্যাকেটবন্দি শব্দগুলোতে উপযুক্ত সাফিক্স প্রিফিক্স অথবা উভয়টি যুক্ত করে সঠিক শব্দ তৈরি করে এই টেক্সটটাকে পূর্ণ করতে হবে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সরকারের যে প্রশ্নের যে নমুনা, সেইখানে কিন্তু সরাসরি রিড দ্য টেক্সট এই কথাটা বলা হচ্ছে, কিন্তু আমি ফেসবুকে বলে রাখি প্রথম গোটা বাংলাদেশের প্রথম মডেলটি কিন্তু আমার। তো এবং এটা সম্পর্কে প্রথম ভিডিওটি কিন্তু আমার, এবং আজ পর্যন্ত এই যে আজকে যে আইটেমটি দেখাচ্ছি, এটি কাল থেকে অনেকেই কপি করা শুরু করবে, কিন্তু এটাও কিন্তু প্রথম, অর্থাৎ একটা ইউনিট থেকে পুরো গ্রামার আইটেমটি আমি দেখাচ্ছি, এবং আমি কিন্তু আমার অনলাইন প্ল্যাটফর্মের স্টুডেন্টদেরকে এভাবেই পড়াই। সুতরাং তোমরা সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবে। আর এইখানে একটা বলে রাখি, অনেকে কিন্তু সিঙ্গেল সেন্টেন্স দিচ্ছে। নো, এটা কোনোভাবেই পরীক্ষা আসবে না, আসবে এরকম একটা টেক্সট আকারে, কিন্তু টেক্সট বুক থেকে আসতেও পারে নাও পারে। সো বি অ্যালার্ট, কেয়ারফুল হয়ে যাও। এখন এই পরিবর্তনটা অন্তত আমি তোমাদের দেখাবো, কেন এখানে কিভাবে সাফিক্স প্রিফিক্স বা উভয়টি ব্যবহার করে আমরা রুট ওয়ার্ডের পরিবর্তন করে সঠিক শব্দ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে যাচ্ছি। টুডে দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুকশেলফস অন দেয়ার ওয়ে ব্যাক হোম, দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল কনভার্স। তোমরা জানো এখানে কনভারসেশন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কনভারসেশন শব্দটি তো তোমরা টেক্সট বুকে দেখেছো, কিন্তু তোমরা কি জানতে কনভারসেশন হচ্ছে একটি নাউন, কিন্তু সেটির ভার্বাল ফর্ম, অর্থাৎ তার যে ভার্ব বা ভার্বিয়াল ফর্ম, সেটি হচ্ছে তার অর্থাৎ ভার্ব হচ্ছে কনভার্স, আলোচনা করা, কথা বলা। আচ্ছা, এখানে দেখো, এখানে নাউন কেন লাগবে সেই ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, এ আছে আর্টিকেল, এরপরে ওয়ান্ডারফুল অ্যাজেক্টিভের পরের জায়গাটি হচ্ছে নাউনের। রূপাস ফ্যামিলি হ্যাজ রিসেন্টলি হবে এখানে। তোমাদের সেদিন বলেছিলাম যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর মুভড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো এখন এই দুটো ভার্বের মাঝখানে কিন্তু কিছু অ্যাডভার্ব বসে। এই যে রিসেন্টলি, এটা অ্যাডভার্বের জায়গা, মনে রাখবে, উভয় পাশে ভার্ব, মাঝখানে অ্যাডভার্ব। তারপরের অংশ দেখো, শি ইজ ভেরি ইন্টারেস্ট ইন রিডিং স্টোরি বুকস, এখানে হবে ইন্টারেস্টেড। কেন? এখানে একটা অ্যাডজেক্টিভের জায়গা। কেন অ্যাডজেক্টিভ? দেখো এখানে প্রথম কথা শি ইজ, এখানে ইজটা কিন্তু লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কাকে বলে সে নিয়ে আমি আলোচনা করব একদিন। এইখানে দেখো ভেরি আছে, তার মানে ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য এখানে বসেছে। তো এখানে দেখো সাবজেক্ট, তারপরে লিঙ্কিং ভার্ব, তারপরে জায়গাটা কিন্তু অ্যাডজেক্টিভের অথবা নাউনের। তো আমাদের এই জায়গায় ইন থাকার কারণে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। তো এখন ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টেড অর্থাৎ ইডি যুক্ত হয়ে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরেরটিতে যাচ্ছি, ওমার এনজয়স রিডিং বায়োগ্রাফিস অফ ফেম পিপল। ফেম নাউন মানে হচ্ছে সুনাম। তো সুনাম ধন্য অর্থাৎ বিখ্যাত ব্যক্তি যারা, তাহলে ফেমাস হয়ে যাবে। তাহলে এখানে ফেমাস অর্থ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ লাগবে? দেখো এখানে কি আছে, পিপল শব্দটি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নিশ্চয় আমার আলোচনাগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে শোনো, আমার বিশ্বাস তোমরা অনেকটাই নিজেই বুঝতে পারবে। আর একটা বলি, বায়োগ্রাফিস অফ, এই বায়োগ্রাফিস শব্দটি কিন্তু নাউন, নাউনের পরে অফ হয়, অফের পরে নাউন হয়। এখন ওই নাউনকে মডিফাই করতে গিয়ে এখানে অ্যাডজেক্টিভটা বসেছে। এবার দেখো, রিনা ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি এক্সাইট, তাহলে কী হবে? এখানে দেখো আমি তোমাদের বলি, ফাইন্ডস ভার্বটার বা মানে সেটা ফাইন্ড হতে পারে, ফাইন্ডিং হতে পারে, ফাউন্ড হতে পারে। অর্থাৎ ফাইন্ড ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, অবজেক্টের পরে তার কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ লাগে। তো এখানে ভেরি অ্যাডভার্ব আসেই, অর্থাৎ সেটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবার জন্য বসেছে। ওইখানে হবে এক্সাইটিং, অর্থাৎ খুব রোমাঞ্চকর। রিনা সায়েন্স ফিকশনকে রোমাঞ্চকর দেখে বা মনে করে। আচ্ছা বন্ধুরা, যাচ্ছি পরে। এখানে দেখো, রূপা ক্যান নট বড়ো বুকস বিকজ শি ইজ ওয়েটিং ফর হার লাইব্রেরি কার্ড।
প্যাশেন্ট। এখানে বলে রাখি প্যাশেন্ট নাউন হলে রোগী, যদি অ্যাজেক্টিভ হয় তাহলে ধৈর্যশীল। এখান থেকে হবে প্যাশেন্টলি, ধৈর্য সহকারে। তো রূপা লাইব্রেরি কার্ড, রূপা ক্যান নট বড়ো বুকস, রূপা বই নিতে পারেনি বিকজ, কেননা শি ইজ ওয়েটিং ফর হার লাইব্রেরি কার্ড প্যাশেন্টলি, লাইব্রেরি কার্ডের জন্য রূপা ধৈর্য সহকারে অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা এখন কোনো কাজ কী উপায়ে হচ্ছে সেটা বোঝানোর জন্য একটা অ্যাডভার্ব দরকার, আর সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে প্যাশেন্ট অ্যাজেক্টিভ, এর সঙ্গে এল ওয়াই লাগিয়ে দিলেই অ্যাডভার্ব হয়ে যাবে। অনেকগুলো অ্যাজেক্টিভ রয়েছে যার পরে এল ওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে আমার ধারাবাহিক আলোচনার সঙ্গে তোমরা যুক্ত থাকবে, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমার এখানে আর আমি হয়তো মাত্র কয়েকজন ছেলে মেয়ে নিতে পারবো, দ্রুত আমার প্ল্যাটফর্মে তোমরা যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ বৃত্তির পথ মসৃণ হয়ে যাবে। তোমাদের মেহনত করতে হবে, যে মাস্টারের কাছেই পড়ো না কোনো, মেহনত করতে হবে তোমাদের। কেউ বৃত্তি পাইয়ে দিতে পারবে না, বৃত্তি তোমাদের মেহনত করে পেতে হবে। কিন্তু শিক্ষক হচ্ছেন উসিলা, মানে একেবারে সঠিক পথ নির্দেশক হতে হবে শিক্ষককে। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও বললাম, এই ভিডিও কিন্তু বাংলাদেশে আমারই প্রথম। কাল থেকে দেখবে নামে বেনামে তারা কিন্তু এটা করা শুরু করবে, এটাকে কপি করবে। তো করলেও কিন্তু তারা কুলোতে পারবে না, কারণ এটা করতে গেলে একটা দম লাগে। তাহলে এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন করতে হবে এটা। আচ্ছা একটু বলি, রিনা অ্যান্ড টোমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। ইন দ্য পাবলিক লাইব্রেরি কোটাটা মিলে হচ্ছে অ্যাডভার্বিয়াল, মানে একটা অ্যাডভার্ব ফ্রেজ। এটা অ্যাডভার্ব অফ প্লেস। তো কোনো এরকম অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ স্থানবাচক শব্দ এরকম মোটাকালি অথবা আন্ডারলাইন্ড যদি হয় তাহলে তোমরা হোয়ার দ্বারা প্রশ্ন করবে। আচ্ছা তাহলে কেন হবে হোয়ার আর রিনা অ্যান্ড টোমার, এটা হবে। কিন্তু এখানে তোমাদের বলে রাখি ডাব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে 9টা, কিন্তু সেগুলো পার্ট অফ স্পিচের দিক থেকে কয়টা সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ফর্মুলা, আমি 3টি মাত্র ফর্মুলা স্টুডেন্টের শেখাই, যে 3টি ফর্মুলা অ্যাপ্লাই করলে পৃথিবীর সমস্ত বাক্যকে, তা যেখানেই আন্ডারলাইন করা থাক না কেন, যেখানেই মার্ক করা থাক না কেন, তাকে কেন্দ্র করে প্রশ্ন করা একদম পানি পানি হয়ে যাবে। তো আমি বাকিগুলো আর যাচ্ছি না বন্ধুরা। আমার মেইন উদ্দেশ্য ছিল এই ভিডিও, সেটা হচ্ছে একটা করে ইউনিটকে ধরে একেবারে 6টি করে আইটেম বিকল্প সহ আমি এইভাবে নোট করা শুরু করেছি। আর এখানে একটু বলে রাখি, মাত্র 200 টাকায় বৃত্তি চূড়ান্ত প্রস্তুতি স্পেশাল ইংরেজি হ্যান্ড নোট গার্ডিয়ানরা আপনারা ক্রয় করতে পারবেন। আমার নাম্বারে সেন্ড মানি করবেন বিকাশের মাধ্যমে, জিমেইল দেবেন, আপনাকে আমি ফাইল পাঠিয়ে দেব। বাচ্চাকে পড়াবেন, আপনার বৃত্তির পথ অনেকটা মসৃণ হয়ে যাবে। বলে রাখি এরকম 20টি মডেল আমি তৈরি করেছি একেবারে এই বৃত্তির যে মানবন্টন সেই অনুযায়ী। আচ্ছা তারপরে সেখানে আবার এরকম করে ইউনিট ভিত্তিক 6টি করে গ্রামার আইটেম থাকবে বিকল্প সহ, অর্থাৎ বিকল্প সহ গেলে এখানে আপনার 8টি অথবা 9টি আইটেম হয়ে যাচ্ছে, সেটি অতিরিক্ত পাবেন। এছাড়া 20টি ইমেইল পাবেন, 20টি শর্ট কম্পোজিশন পাবেন, 20টি লেটার পাবেন, 20টি এগুলো সব পাবেন। তাহলে এখানে রিঅ্যারেঞ্জের কথাটা যেমনটা বলেছিলাম, এটা জাম্বল ওয়ার্ড, এটা কিন্তু একটা ম্যাজিক আছে। সেন্টেন্স যে স্ট্রাকচার, একটা ওয়ার্ড সেন্টেন্সে কোথায় বসবে সেইটার যদি পজিশন কোনো স্টুডেন্ট না জানে, তার পক্ষে কখনোই রিঅ্যারেঞ্জ করা সম্ভব নয়। হয়তো সরাসরি একটা টেক্সট বুক থেকে লাইন উঠিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস বাচ্চাদের করাই বিধায় বাচ্চারা ঠাস ঠাস করে বলতে পারে, কিন্তু বাচ্চাদের এখনও সেই শক্তিটা হয়নি যে কার পরে কে কেন বসেছে। গার্ডিয়ানরা আপনারা কাইন্ডলি খেয়াল করবেন, আপনার বাচ্চা একটা ওয়ার্ডের পরে একটা ওয়ার্ড কেন বসেছে তার ব্যাখ্যা যেদিন দিতে পারবে সেদিন মনে করবেন যে আপনার বাচ্চা কিছু শিখেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকগণ, এখানে লক্ষ্য করি এই 10 নাম্বার কোশ্চেন হবে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। অনেকে মনে করে এটা মনে হয় ডাল ভাত, জি না, এটা খুবই কঠিন। কারণ এইটা ভালো করে করতে গেলে একেবারে যে ফাংশনাল সেন্টেন্স, অর্থাৎ যে অ্যাসার্টিভ ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলো আছে, এগুলোকে ফাংশনাল সেন্টেন্স বলা হয়। এই ফাংশনাল সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। আমি বাচ্চাদের শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের 60টা স্ট্রাকচার শিখিয়েছি, মনে রাখবেন এগুলো। আর এই যে হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, এটা আরও টাফ একটা বিষয়। সরাসরি হয়তো টেক্সট বুক থেকে নেওয়া বাচ্চারা এমনিতেই বলতে পারে, কিন্তু কেন বসেছে সেই ব্যাখ্যাটা বাচ্চাদের কাছ থেকে আদায় করবেন। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। যে আমার এখানে ভর্তি চলছে, আপনারা দ্রুতই ভর্তি করে ফেলুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একেবারেই যে যেখান থেকে দেখছেন সেই প্ল্যাটফর্মে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। পরের ভিডিও
ইউনিট 2 থেকে করব। আমি এখানে লিখেছি সেট 1, অর্থাৎ ইউনিট 1-এর কিন্তু আরও একটা সেট আছে, সেটা আমি ফাঁস করব না। আর ইউনিট 2 থেকে একটা সেট আপনাদের করে দেখাবো। এইভাবে আলোচনা চলতেই থাকবে। আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন। আরেকটি কথা বলে রাখি, যদি এই যে আলোচনাটি দেখলেন এটা তো নিশ্চয়ই একটা ফাইল আছে, পিডিএফ। আমি এখানে পিডিএফ ওপেন করেছি। এই পিডিএফ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই গাইডিয়ান হতে হবে। এটা নট ফর টিচার্স, টিচারদের জন্য না। আমার একেবারে করবেন, মেসেঞ্জারে আপনার পরিচয় দেবেন, আমি আপনাকে এটা পাঠিয়ে দেব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।